দাসকে গুরুদেবের আশ্রমে রেখে বাবা জ্যাঠা বাড়ি ফিরে রঘুনাথ দাস শিক্ষা অর্জন করছে। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। চায়ের দোকানে বসে কোনোদিন সাধু সঙ্গ হয় না। ফতেপুর বাজারের মোড়ে গিয়ে কালকে বিকেল বেলায় ভোলা মন্ডল নাই তো জায়গা বেঁধে গেল না, ভোলা মন্ডলের চায়ের দোকানে বসে আলোচনা করবেন। ও ভাই এসো, একটু ভাগবতের কথা বলি, একটু ধ্রুবের কথা বলি, একটু প্রহ্লাদের কথা। লোক ব্যাগ নিয়ে লুঙ্গি নিয়ে উঠে পড়বে, বলে আমার মেয়ে কলেজ যাবে, আমি অফিস যাব, আমার ছেলে ডিউটি যাবে, আজকে আসি ভাই কালকে হবে। উঠে যেই উঠে যায় আপনি ডাক দেন, এই যে শোনো, ওটা মজা করার জন্য বললাম। ও আবার ঘুরে এসছে, 3-4 জন জড়ো হয়ে যায়, বলে শুনেছিস আমাদের পালবাড়িতে শেষ দিনে বিকেল 4টে থেকে একটা কীর্তনিয়া উঠেছিল, কৃষ্ণ গোপাল না গোপাল কৃষ্ণ ভুলে গেছি। হ্যাঁ, আপনাদের মজলিশপুরে গান করে বেরিয়ে আসতেছি, একজন আমাকে আমার পাশ দিয়ে যাচ্ছে, সে আবার বলতে বলতে যায় কৃষ্ণ গোপাল বৈদ্য ভালোই গেয়েছে। আমি মনে মনে ভাবতেছি সারা কায়স্থর থেকে আমাকে টেনে একবারে নিচে নামিয়ে দিচ্ছে। হ্যাঁ, কোথা নামাচ্ছে বৈদ্য, মানে আমি সাপুরে যা। হ্যাঁ, তো ওরা বসে আলোচনা করছে, বলে এই কৃষ্ণ গোপাল না গোপাল কৃষ্ণটা গাইতে এসেছিল, বলে হ্যাঁ হ্যাঁ আমরা গিয়েছিলাম তো। বলে গান কেমন শুনলি? বলে গান খারাপ না, ছেলেটা ভালোই গিয়েছে। আসল রহস্য শুনেছিস কি? কি ও আরো আগ্রহ নিয়ে এগিয়ে আসতেছে, ভুলে গেছে অফিসের কথা। বলে কি? বলে আসল কথাটা আমি বলবো, মেদিনীপুরে হলে কি হবে আমরা সব খবর রাখি। কি বিয়ে করেছে 3 বার, বলে দেখুন খালি সঙ্গে সঙ্গে ব্যাগ রেখে দিয়ে বসে পড়বে। তারপরে বল, তারপরে বল সবগুলো বউ কি আছে না চলে গেছে? বলে কি রে তুই বাজার যাবি না? বলে না পরে যাবো। তোর ছেলে ডিউটি যাবে না? আজকে অফিস ছুটি, তুই বল। মেয়ে কলেজ, বলে আজ কলেজ ছুটি, তুই বল। শুনবে না? আপনি ভগবানের কথা বলুন, ভালো কথা বলুন, মানুষের শোনে না। তো বাজে কথা শোনার দিকে মানুষের লক্ষ্য কেন জানেন? দুটো কান তো, একটা ব্যবহার করি পরনিন্দা শোনার জন্যে, আর একটা ব্যবহার করি নিজের আত্মপ্রশংসা শোনার জন্যে। তাই ভগবানের ডাকটা কান পর্যন্ত আসে না, আসে না। রঘুনাথ দাসকে আশ্রমে রেখে দিয়ে 2 বাবা যেটা ঘরে ফিরে গেছে। একদিনকে সেই রঘুনাথ দাস যে আশ্রমে রয়েছে, সেই আশ্রমে আসছে কে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। নাম বিজয়ী হরিদাস, কাম বিজয়ী হরিদাস। হরিদাস ঠাকুর এসে দাঁড়িয়েছে আশ্রমে, সকল ছাত্ররা পাশে গিয়ে বসেছে, আর সবাই যখন কাছে গিয়ে বসেছে, রঘুনাথ দাস সকলের সামনে গিয়ে বসল। এই যে মায়েরা কোথায়? সারা জীবন তো বাড়ির জন্য রান্না করলেন ভালো ভালো খাবার। মনে রাখবেন, যেদিনকে আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে, সেই দিন আপনার রান্না শেখা সফল হবে, তার আগে নয়। ভগবানের সেবার জন্য কোনোদিন করেছেন কি? করে দেখবেন, ওতে আলাদা আনন্দ আছে। ঈশ্বরকে সেবা দিচ্ছেন না, এর থেকে বড় শান্তি কি হতে পারে? হরিদাস ঠাকুর গিয়ে বসেছে কাছে, রঘুনাথ দাস সামনে বসলো। হরিদাস ঠাকুর সবাইকে শোনাবার জন্য বলছে, কি বলছে? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই সোনার নদী। এসেছে এসেছে। সব সময় দুড়ুম দুড়ুম করলে হবে না, তো আমার দিকে দেখতে মাঝে মাঝে হবে। ওই দেখতে খারাপ বলে দেখাবে না নাকি? হাতটা উপর করো, টাকা দেবো দেবো টাকা দেবো। হ্যাঁ, ওরা জানে পয়সা নেই, সে বাজাতেই থাকবো, তো তালি দেওয়া যায়। দাও। এসেছে 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 ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, হরি হরি তোদের এই সোনার নদী গায়।
এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয়, দেখবি আয়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার হরি হরি নদী বল। গায়, তোদের এই সোনার নদী গায়। আর রং ফিরেছে, ঢং ফিরেছে, ও তার রঙে ফিরেছে, ঢঙে ফিরেছে, রং ফিরেছে, ঢঙে ফিরেছে। ওগো কালো এখন চেনা নাই। এসেছে 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 হলুদ ব্রজের ধ্বনি দিলে। বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। আস্তে হাত নামায় নিচে কারা, হাত যে নামাবে লক্ষ্মীর ভান্ডার গেল। তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ওটা কালো বরণায় রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। ও তার কালো বরণ নাই, ও গো রাই অঙ্গে অঙ্গ দিয়া অঙ্গ দিয়া অঙ্গ দিয়া রাই অঙ্গে অঙ্গ দিয়া, রাই অঙ্গে অঙ্গ দিয়া। ওটা কালো বরণায় রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। যে মায়েরা বসে আছেন না, মায়েদের তো ব্যাপারটাই আলাদা, দেখেন না বিয়ে বাড়িতে মায়েরা যায়, ব্যাপারটাই আলাদা। আমি যখন স্কুল কলেজে পড়তাম, বন্ধু বান্ধবীরা মাঝে মাঝে মজা করে আমার বলতো আমার নাকি অনেকটা মেয়েদের মতো দেখতে। এখন দেখছি সত্যিই বলতো, তখন বিশ্বাস করি না। মায়েরা যখন গিয়ে কোনো জায়গায় দাঁড়ায়, ভালো জায়গায়, অনেক করে হয়তো কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করে, হয়তো বলে না, চেষ্টা করে কিন্তু সে বলছে না। মায়ের একটা ভঙ্গি করে, সে মারাত্মক, মন ভরে যায় একবারে। কিন্তু জানেন আমাদের দেখুন, দাঁড়া কিরকম করে বলো তো। আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে। রাই অঙ্গে উলুধ্বনি অঙ্গ দিয়া গৌর হলো তাই। ব্রজের ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো নদিয়ায়, নদিয়ায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার হরি হরি বল, হরি বল। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, ওগো হাতের বাঁশি কেড়ে শ্যামের বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এখন বাঁশি নয় আর সাধবে কিসে,
হাত তুলে তাই গুণ গায় প্রেমে বিলায়। তোদের এই সোনার হরি হরি বল। তোদের এই সোনার নদী গায় এসেছে ব্রজের বাঁকা গৌরা মা তোদের এই সোনার নদী গায় তুমি কৃপা এই জগজনে করুণা 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 বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি নিতাই চাঁদ কি নিতাই গৌর প্রেমানন্দ নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি আমি তোমার হলাম 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 আমি তোমার রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ল, আমি তোমার হলাম। কে পায়ে পড়ল? কে? ঠাকুর। আমি আমি কে তুমি? আমার নাম রঘুনাথ। বাহ, তুমি রঘুনাথ? তুমি আমার পায়ে পড়লে কেন? ঠাকুর, যে মানুষটার নাম তুমি বললে সেই মানুষটার কাছে আমার একবার নিয়ে যাবে। তোমার নাম কি? হরিদাস ঠাকুর বলছে আমার নাম হরিদাস। বাহ, এই জগতে কেউ মায়ার দাস, কেউ ছেলে মেয়ের দাস, কেউ গাড়ি বাড়ির দাস, কেউ বিষয় সম্পত্তির দাস, তুমি কিনা হরির দাস। এইরকম দাসের কথা আমি তো আগে শুনি নাই। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায়। তুমি দাস হয়েছ বটে, তুমি তো গোবিন্দের দাস, তুমি আমার মহাপ্রভুর দাস। ঠাকুর, আমায় একবার নিয়ে যাবে সেই মানুষটার কাছে যার নাম তুমি শোনালে? রঘুনাথ, এখনো তোমার সময় হয়নি বাবা, যেদিন তোমার সময় হবে আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি, একদিন তুমি নিশ্চয়ই গৌরের চরণে যাবে। হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল, সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে। চৈতন্য চরণ পাইবারে। যার সৎ গুণে গোসাই রঘুনাথ দাস, রঘুনাথ চৈতন্য জন্মাইল ভক্তি, জন্মাইল ভক্তি, জন্মাইল বিশ্বাস, জন্মাইল যেদিন থেকে হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে ফিরে গেছে, সংসারের দিক থেকে রঘুনাথের মন পুরো উড়ে চলে গেল, সংসারে আর মন নেই। মহন্তের স্বভাব হয় তরিতে পামর, নিজ কার্য নাই তবু যান তার ঘর। নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে রঘুনাথ দাস বিদ্যা শিক্ষা শেষ করে, বিদ্যা শিক্ষা সম্পূর্ণ করে ঘরে ফিরে এসেছে। আর এই যে ঘরে ফিরে এসেছে, সংসারে মন নেই, শুধু গৌর গৌর বলে কাঁদে, একা হয়ে যায়, কারোর সঙ্গে মেশে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে রঘুনাথ যেদিন থেকে একা হয়ে গেছে, এই দৃশ্যটা বাবার জ্যাঠার খুব একটা ভালো লাগছে না। ছেলেটা একা হয়ে যাচ্ছে কেন?
জমিদারি নিয়ে ভাবে না, পাত্র মিত্রদের সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে খেলে না, বন্ধু বান্ধবের সঙ্গ করে না, লুকিয়ে লুকিয়ে শুনছে রঘুনাথ শুধু গৌর গৌর বলে কাঁদে। আগুনের মধ্যে ঘি দিলে আগুন যেমন বেড়ে যায়, প্রেমের মধ্যে ঘি দিলে, প্রেমের মধ্যে অনুরাগ দিলে প্রেমও তেমনি বেড়ে যায়। রঘুনাথের প্রেম বাড়ছে। মানুষ তিন রকম ভাবে কাঁদে, একটা শোকাশ্রু, একটা প্রেমাশ্রু, একটা অভিনয়ের অশ্রু। যখন এই সংসারে কোনো মায়ার জন্য মানুষে কাঁদে, বিরহে কাঁদে, স্ত্রী পুত্র ছেলে মেয়ে বাবা মায়ের জন্য যখন কাঁদে, সেই সময় চোখের জলটা চোখের ভেতরের কল দিয়ে গড়িয়ে পড়ে, একে বলে শোকাশ্রু। যাত্রা সিরিয়াল সিনেমায় অভিনয় করতে গিয়ে যারা কাঁদে, এই সময় চোখের জলটা চোখের বাইরের কল দিয়ে গড়িয়ে পড়ে, একে বলে অভিনয়ের অশ্রু। নিঃস্বার্থ ভালোবাসায় ভগবানের জন্য যখন কেউ কাঁদে, সেই সময় চোখের জলটা চোখের মাঝখান দিয়ে গড়িয়ে পড়ে, একে বলে প্রেমাশ্রু। রঘুনাথ দাসের বাবা জ্যাঠা সবাই মিলে ঠিক করলো ছেলেটাকে একটা বিয়ে দিয়ে দিতে পারলে সংসারে মনটা বসে যাবে। যতক্ষণ না পর্যন্ত সন্তানের মন স্থির হয় বিয়ে দেওয়া যাবে না। রঘুনাথ দাসের জন্য মেয়ে দেখা হচ্ছে চতুর্দিকে, জমিদার বাড়ির ছেলে, তার সঙ্গে কি যে সে মেয়ের বিয়ে দেওয়া যায়? রঘুনাথ দাসের ঘরে প্রত্যেক দিন এক বিধবা মা আসতো রঘুনাথ দাসের ঘর পরিষ্কার করার জন্য। যে মেয়েটির নাম ছিল রেবতী দাস, তার একটি মাত্র কন্যা ছিল যার নাম কমলা। রেবতীকে দেখেই মনে পড়ে গেছে যদি ওর মেয়ের সঙ্গে আমাদের ছেলের বিয়েটা দিতে পারি, তাহলে রঘুনাথকে আমাদের ওই বৌমাকে যেমন বলবো তেমন চলবে, গরিবের মেয়ে না। পরের দিন সকালবেলায় রেবতী দাস কর্মে আসার আগেই জমিদার দুই ভাই গিয়ে রেবতী দাসের বাড়ির দরজায় দাঁড়িয়েছে। যখন রেবতীর বাড়ির দরজায় দাঁড়িয়েছে, মনে রাখবেন সব সময়ের জন্য বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায়, বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে, গরিব বড় খুশি হয়। বসতে দিয়েছে, আসন পেতে দিয়েছে, পাদ্য অর্ঘ্য দিল। জমিদার মশাই বসে রেবতীকে বলছে, শোনো রেবতী, তোমার একটা মেয়ে আছে, একটু ডেকে আনো তো মা। ডেকে এনেছে। মেয়েটি এসে প্রণাম করছে। জমিদার মশাই নিজের গলার স্বর্ণহার খুলে মেয়েটিকে পরিয়ে দিয়ে বলছে, মা, একটা অনুরোধ নিয়ে তোমার কাছে এসেছি, তুমি যাবে আমাদের ঘরে আমাদের ছেলের পুত্রবধূ হয়ে? মনে রাখবেন, যে বাড়ির বৌমা অনেক ভালো রান্না করতে পারে সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বৌমা অনেক দূর লেখাপড়া করেছে, দ্য ওয়েল এডুকেটেড ওয়াইফ, সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বৌমা খুব ভালো করে শাড়ি পরতে পারে সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বৌমা অনেক বড় চাকরি করে সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বৌমা, যে বাড়ির স্ত্রী পুরো পরিবারের হাত ধরে গোবিন্দ চরণে নিয়ে যেতে পারে, সেই হচ্ছে আদর্শ গৃহবধূ। তার জন্যে পুরো সংসারটার কল্যাণ হয়। সে নিজের মন্দ চায়, সংসারের ভালো চায়। কিন্তু বাকি যত আমাদের দেখছেন, আমরা নিজের ভালো আগে চাই, তারপরে নিজের ভালো চেয়ে বেশি হলে তারপরে সকলের ভালো চাই। ভক্তমণ্ডলী মায়েরা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে রাখবেন সব সময়ের জন্য, যেই কথা বলেছে তোমাকে বাড়ির পুত্রবধূ হয়ে যেতে হবে, মেয়েটির চোখে জল এসেছে। কেন বলুন তো? রঘুনাথের মতো পণ্ডিত, রঘুনাথের মতো সুপুরুষ, রঘুনাথের মতো বড়লোক জমিদার, নিষ্ঠাচারী জগতে সব খুঁজে পাবে। ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো পয়সা,
দেখতে ভালো, শুনতে ভালো, সব ভালো। চরিত্রবান নারী পুরুষ পাওয়া বড় মুশকিল। আমাদের তো উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। শ্মশানটাকে ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন। যে অন্তর থেকে ভালো থাকে তার মেকআপ লিপস্টিকের প্রয়োজন পড়ে না, সেটা এমনি চলে যায়। আর যার মনটা নোংরা হয়ে গেছে, দেহটা নোংরা হয়ে গেছে, ওটা ঢাকার জন্য সেন্ট স্নো পাউডারের দরকার পড়ে। ভেতরটাকে শ্মশান বানিয়ে লাভ নেই, ভেতরটাকে সুন্দর ফুলের বাগান তৈরি করবেন। একটা মাছি উড়ে বেড়াচ্ছে ওপরে, খিদেতে পেট জ্বলে যাচ্ছে, একটু পরে মাথা ঘুরে পড়ে মরে যাবে। চোঁ করে নিচের দিকে নেমে এসছে, দেখছে কোথাও কি কিছু নেই, আমি একটু খাবো, মাছি খাবে। ও দেখছে একটা ফুলের বাগান আছে, এই রে ফুলের বাগানে আমি কি খাবো? ফুলের বাগানে মাছির খাওয়ার কি আছে? সব তো ফুল। ও তাকিয়ে দেখছে একটা ফুল গাছের গোড়ায় একটা ইঁদুর মরে গেছে, ওটা পচে গেছে। ওর পুজটা খাবো। ফুলের পাশ দিয়ে সোজা গিয়ে ইঁদুরের পুজ রক্ত চুষে খাচ্ছে মাছি। মৌমাছিটা উড়ে বেড়াচ্ছে ভাগাড়ের ওপর দিয়ে। মৌমাছিটা চিন্তা করছে আমি কি খাবো, এ তো সব ভাগাড়। সব ভেঙে বলতে পারবো না আমি, বুঝে নিতে হবে। এ তো ভাগাড়, আমি কি খাবো? তাকিয়ে দেখছে এত বড় ভাগাড়ে একটা কোনায় গোবর কাঁড়ি হয়ে আছে, পড়ে আছে স্তূপ হয়ে। তার মধ্যে একটা ছোট্ট পদ্ম ফুল ফুটে আছে। পুরো ভাগাড়টাকে উপেক্ষা করে গিয়ে মৌমাছিটা পদ্ম ফুলের উপরে গিয়ে বসে মধু খায়। মাছিটা ফুলের বাগানটাকে উপেক্ষা করে ইঁদুরের পোষে পচা রক্ত চুষে খায়। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, চয়েস ইজ ইয়োর। আপনি ভাগাড়ে যাবেন না ফুলের বাগানে যাবেন? সংসারটাকে দুরকম তৈরি করা যায়, একটা ফুলের বাগান, একটা ভাগাড়। যে সংসারে বাবা, ছেলে, মেয়ে, মা একসঙ্গে এক টেবিলে বসে গ্লাসে ঠোকা দিয়ে চিয়ার্স বলে চিৎকার করে মদটা মুখে গুজে নেয়, ওটাকে বলে ভাগাড়। যে সংসারে বাবা, ছেলে, মেয়ে, মা একসঙ্গে সন্ধ্যে আরতি করে গোবিন্দের সেবা দিয়ে ভগবানের ঘর থেকে বেরিয়ে এসে একসঙ্গে ভগবানের প্রসাদ ভাগ করে খায়, ওটাকে বলে ফুলের বাগান। আপনাকে ঠিক তবে হ্যাঁ, মানুষ অবশ্য আধুনিক হয়েছে। হ্যাঁ দেখেন না, শিক্ষিত ছেলে মেয়েরা ছোটখাটো পোশাক পরছে, ছেঁড়া ফাটা, তাপকি দেওয়া, তালি দেওয়া, এখান দিয়ে খুলে যাচ্ছে, এখান দিয়ে খুলে পড়ে যাচ্ছে। বলে খুলে পড়ে যায়নি, তাহলে বলে এমন ভাবে পড়েছি যেন খুলে যা। ইচ্ছে করে কি খোলে? কাপড়টা পড়েছি, খুলে যাবে নাকি? টেসে বেঁধেছি তো, এমন ভাবে পড়লাম যেন নিজে খুলে পড়ে। হ্যাঁ কেন? আমাকে অনেকে বলেছে, দাদা আপনি হরিনাম গান আপনি কি জানেন? এই বুড়োর মতো ছোটখাটো পোশাক পরেছি কেন জানেন? আমরা শিক্ষিত, আমরা আধুনিক। মনে রাখবেন, শিক্ষিত বলে পরিচয় দিয়ে যারা ছোট পোশাক পরাটাকে আধুনিকতা বলে, আমি বলি তাদের থেকে আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি আধুনিক। ওরা কোনো পোশাকে পরে না, এমনি ঘোরে, তাহলে তো ওরাই শিক্ষিত। যে শিক্ষার ব্যবহার নাই সে শিক্ষার মুখে পড়ুক ছাই। বাপ মা সবসময় ছেলেটাকে খোটাচ্ছে, কি রে আমেরিকা যাবিনি? তোর দাদা চলে গেল, তোর দাদা চলে গেল, আমেরিকা পাঠাচ্ছে। ব্যাস, ছেলে একবারে জেদ নিয়ে পড়ে আমেরিকা চলে গেছে। প্রথম প্রথম ছেলের মায়ের খুব আনন্দ, বুঝলে? গোটা ফতেপুর ঘুরে বেড়াচ্ছে টোটো করে, আমার ছেলে আমেরিকায় থাকে, আমার ছেলে। 1 বছর পেরিয়ে গেছে, ছেলে তো আসেনি। এইবারে বুড়ো বুড়ি একা হয়ে যাচ্ছে, নিঃসঙ্গ। এই অবস্থায় একে পঞ্চানন্দ, তার উপরে ধুনোর গন্ধ। বুড়ো চান করতে গিয়ে বাথরুমে পড়ে গেছে, কোমর ভেঙে শেষ হয়ে গেছে, হয়ে গেছে, আর চলতে পারবে না। ছেলে তো আমেরিকা, বস্তা করে টাকা পাঠিয়ে দিচ্ছে। পাড়ার লোকের কাছে ছেলের মা গিয়ে কাঁদে, আমার ছেলেটা এলো নি আর। পাড়ার লোকেরা ডাক দিয়ে বলে, টাকার বস্তাকে জড়ি ধরে বলো মা বলে ডাকতে, যা যা। এখানে ছিল তো সহ্য হলো নি, তুই খেদি আমেরিকা পাঠিয়ে দিলি তাকে, যা।
চেয়ারে বসে আছে, বুড়ি ঠেলে নিয়ে হসপিটালে যাচ্ছে। ছেলে কোথা? আমেরিকা। কি সুখ পাচ্ছে। বিবেকানন্দ বললেন, যে শিক্ষা আমার স্বদেশ ভুলিয়ে দেবে তাকে আমি শিক্ষা বলে মনে করি না, যে শিক্ষা আমার দেশ ভুলিয়ে দেবে তাকে আমি শিক্ষা বলে মনে করি না। ভক্তমণ্ডলী মায়েরা, সব সময়ের জন্য রঘুনাথ দাস যখনই এই কথা শুনলো, তার বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে। রঘুনাথ দাসের বাবা জ্যাঠা গিয়ে মেয়েটাকে বলছে, শোনো মা, তোমাকে কাজ করতে হবে না, ঘর মুছতে হবে না, বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না, তুমি একটা কাজ করবে। কি কাজ? তুমি তোমার দেহ দিয়ে, মোহ দিয়ে, মায়া দিয়ে, যৌবন দিয়ে, রূপ দিয়ে রঘুনাথকে ভুলিয়ে রাখবে। কেন? রঘুনাথ যেন গৌর ভজন না করে, গৌর ভজন না গৌর ভজন না। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি একবার ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? মেয়েটা বড় বুদ্ধিমতী মা, জানো? মেয়েটা ভেবে নিয়েছে, আমার স্বামী গৌর ভজন করে, আমার স্বামী যদি গৌর ভজন করে আমি কি বাদ থাকবো? আমারও যাওয়ার পথটা পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ, মিছি মিছি কথা দিচ্ছে, দিলাম কথা, আপনার সংসারে আমি যাব বৌমা হয়ে। রঘুনাথকে বাধা দেবো? কিসে বাধা? ও বলে, আমি তো পথ পরিষ্কার করে দেবো। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন গিরিশকে, গিরিশ, যারা বিয়ে করে বাড়িতে বৌমা এনেছে তারা কারা জানিস? এই যে বসে আছে, হ্যাঁ, রমণে রমণী, সোহাগে ভগিনী, আদরে জননী। নারী যদি মনে করে বাঁচালেও বাঁচাতে পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডোবাতে পারে। যাক, বিয়ে দিয়ে দিয়েছে। আর যেই আনন্দ, আনন্দ মহানন্দ, আজকে একবারে একসঙ্গে সকলে মিলে ছুটে এসছে। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী। আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ সকলেতে ধায়। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। আজও কি আনন্দের শোভা কহনে যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামে বসি ধায়। ঢাক বাজে, ঢোলক বাজে, ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল, সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল, সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। সপ্তগ্রামের বাসিয়াদি যত নর নারী গো, নর নারী উলুধ্বনি করে সবে রঘুনাথেরি। সপ্তগ্রামবাসী আদি বলো হরিব, যত নর নারী গো, যত নর নারী উলুধ্বনি করে সবে রঘুনাথে হেরি গো, রঘুনাথে হেরি। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ সকলেতে যায়। হরি হরি বল। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ সকলেতে যায়।
আজ কি আনন্দে শোভা কহনে না যায় রঘুনাথের বিয়েতে আজ সকলেতে যায় আজ কি আনন্দে শোভা কহনে না যায় রঘুনাথের বিয়েতে আজ